যাব আমাদের প্রথম অতিথির কাছে আজকের ভূত এফএমের এপিসোডের প্রথম ঘটনায়, যে ঘটনাটি এই শহরের কোন একটি হসপিটালের কোন একটি আইসিইউ কে কেন্দ্র করে। আপনি প্লিজ আপনার নামটা বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন প্লিজ একটু আমাকে বলবেন। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ মাসুম ভাই। আমি তানভীর জুবায়ের বলছি, ইব্রাহিম মেডিকেল কলেজ বারডেম থেকে। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। শুনি। আমার এই ঘটনাটি ঢাকার একটি হাসপাতালে আইসিইউকে নিয়ে। ঘটনাটি আমি আমার একজন বড় ভাইয়ের কাছ থেকে শুনি। পেশায় তিনি একজন ডাক্তার। 5 থেকে 6 মাস আগে তিনি ওই হাসপাতালে চাকরি নেন। তিনি হাসপাতালে আপনি স্ক্রিপ্ট ছাড়া পড়েন সবচেয়ে ভালো হবে, কারণ আমি তো অফিয়ারে শুনেছি, খুব ভালো হয়েছে। ওকে। ছিলেন দায়িত্বরত ছিলেন তার বর্ণনা মতে তার সাথে আরো একজন ডাক্তার ছিলেন। তো উনি প্রায় এরকম ভাবে ডিউটি চালিয়ে যাচ্ছিলেন। তো একদিন সকাল 8টা কি 8:30 বাজে তখন তিনি ডিউটিরত ছিলেন। সঙ্গে তার ওই ডাক্তার যে ওনার সাথে জব করতে তিনিও ছিলেন, মানে কলিগ ছিলেন। হ্যাঁ, কলিগ তিনিও ছিলেন। তো হঠাৎ করে আমি ভুল করেছি রাসেল ভাই, আমি একটু আইসিইউর বর্ণনা একটু দিয়ে নিই। আইসিইউটা ছিল একটা রেক্টেঙ্গুলার শেপের, মানে আইসিইউর একটি পাশে দুই পাশে 3টি করে 6টা সিট, এবং পিছনের দিকে আপনার ছিল গ্লাসের দরজা, গ্লাসের পার্টিশন, এবং সেখানে পর্দা দেওয়া থাকতো। আর সামনে ফ্রন্টে এন্ট্রান্সের জন্য আপনার সেখানে একটি গ্লাসের শাটার ছিল, সেখান দিয়ে এন্ট্রান্স করা যেত। এবং তার পাশেই ছিল ডাক্তারদের জন্য, মানে যারা কর্তব্যরত থাকতেন ওখানে, তাদের জন্য বসার একটা ব্যবস্থা। তো এমনিতে আইসিইউটা, অনেকে যদি আইসিইউতে ঢুকে থাকেন, আইসিইউটা এমনিতে একটু ভৌতিক একটু পরিবেশ, কারণ সেখানে শান্ত শিষ্ট থাকে এবং মানুষজন যেতে হলে অনেক অনেক প্রিকশন নিয়ে যেতে হয়। সেটাই, ইভেন প্যারেন্টস যদি হয়, ক্লোজ প্যারেন্টস হলে সেটা নিতে হয়। তো তারপর সেখানে ওনারা ডিউটিরত ছিলেন। তো হঠাৎ করে আমার যে ভাইয়া যার থেকে আমি ঘটনাটি শুনি, তিনি বললেন যে হঠাৎ করে যে পেছনের যে দেয়াল যেটা ছিল গ্লাসের, যার সামনে আপনার পর্দা লাগানো ছিল, সে পর্দা থেকে সামথিং লাইক ডেন্স ফগ, অর্থাৎ সাদা কিছু ধোঁয়ার মতো এসে বাম দিকের রোতে মিডলের বেডে এসে চারপাশে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে। মানে ধোঁয়াটা আপনার হচ্ছে ওইখান থেকে কুণ্ডুলি পাকিয়ে বা কিছু একটা করে বেডের কাছে চলে আসে। এবং তার 5 মিনিটের মধ্যে সেটা একটা রডের আকৃতি ধারণ করে, লাইক সিলিন্ডারের মতো। আচ্ছা, আপনি একজন ডাক্তার, আপনাকে আমি জিজ্ঞেস করি যে আসলে আইসিইউ এর ভেতরে জি কোন ধোঁয়া ঢোকা তো মানে এত বেশি পসিবল না, চারিদিক দিয়ে এত, মানে কোনো ভেন্টিলেশনেরও তো কোনো ব্যবস্থা নাই, এসি ছাড়া আর কোনো কিছু প্রবেশ করার কোনো, মানে এরকম ধোঁয়া কুণ্ডলী কোন সময় প্রবেশ করতেই পারে না, এটা তো হয় না আসলে। বাট দেখলেন যে কিছু ধোঁয়া গিয়ে বেডটার চারপাশে আস্তে আস্তে কুণ্ডলী পাকাচ্ছে বা কিছু একটা করছে, এবং সেটা কি ফর্ম নিল? সেটা একটা রডের, মানে সিলিন্ডারের মতো একটা শেপ ওকে নিল। তারপরে সেটা 5 থেকে 7 মিনিটের মতো ওখানে ছিল। তারপরে সে এটা চলে যায়, মানে একে ভ্যানিশ হয়ে যায়। ভ্যানিশ হয় এইভাবে যে এটা ফার্স্টে যখন ওই ধোয়ার কুণ্ডলীর মতো ছিল, আবার সেই প্যাটার্নে সেটা আবার ওই পর্দার মধ্যে মিলিয়ে যায়। আচ্ছা, মিলানোর সঙ্গে সঙ্গেই দেখে যে বেডটার পাশে সে এসে ঘুরতেছিল, তো সেখানে এসে আপনার পেশেন্ট ছিল। পেশেন্টটা হঠাৎ করে 3 থেকে 4 বার জার্ক করে ওঠে। তখন আমার ওই ভাইয়া এবং তার যে কলিগ ছিলেন, তারা মানে ধোঁয়া থাকা অবস্থায় জার্ক করে না চলে যাওয়ার পরে, যখন সেটা মিলিয়ে যায় ঠিক তারপর 2 থেকে 3টা জার্ক করে কাঁপুনিতে। তারপরে ভাইয়া তখন ওই কলিগকে নিয়ে পেশেন্টের কাছে যান। তখন এখানে তো আইসিইউতে মনিটর থাকে, বিপি দেখতেছেন, বিপি ফল করতেছে, তারপর অক্সিজেন স্যাচুরেশন সেটাও ফল করতেছে, পালস ফল করতেছে। মানে এটা বলা যায় যে একটা পেশেন্ট কলাপস করে যাচ্ছে।
আস্তে 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 কলাপস করে। তখন ভাইয়া তখন ওনাদের সিনিয়র কনসালটেন্ট ছিলেন একজন, ওনাকে ফোন দেন, উনি আসে তখন মানে একদম ক্রিটিক্যাল কন্ডিশন চলে আসে। তো উনি সিপিআর দেন, লাস্ট যে ট্রাইটা করে। সিপিআর মানে আমি একটু বুঝিয়ে দিই যে আমি আপনার অনুমতি নিয়ে বলছি, উইথ পারমিশন, যে যেটা হচ্ছে বুকের উপর আপনারা প্রেস করেন, যখন একদম আর কিছু করার থাকে না। এটা কি শকেরও আগে মানে? হ্যাঁ হ্যাঁ, শকেরও আগে। আচ্ছা, ফাইন। তো সেই সিপিআরটাও দেন, দেওয়ার পরে যখন সেটা আর হয় না, তখন স্যার বলেন যে ইজ ডেড। তো এই জিনিসটা তারপরে ওই ভাইয়া আমাকে বলেছে যে এই জিনিসটা এর আগে ওই হাসপাতালে বেশ কিছু পেশেন্টের ক্ষেত্রেও হয়েছে, যারা একদম অলমোস্ট কোমা থেকে রিকভারি করে ফেলেছে। এরকম পেশেন্ট একদম সুস্থ, হয়তো বা 2 থেকে 3 দিনের মধ্যে আইসিইউ থেকে রিলিজ করে দেবে। ওইরকম পেশেন্টের ক্ষেত্রে এরকম সামথিং এই ঘটনাগুলো ঘটেছে। তো এটা জানার পরে তখন অনেকেই বলে এটাকে ওই মানে হাসপাতালে যারা আয়া বা নার্স বা যারা মানে ট্রেনার আছে, তারা এটাকে আজরাইল বলে আর কি। বলে যে আজরাইল আসছে, যে এটা নিয়ে যায়, যখনই আসে তখনই একজন। আচ্ছা, এই যে আমার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো হচ্ছে এরকম যে এটা আপনি বলছেন যে অনেকেই দেখেছে, তার মানে অন্য ডাক্তাররাও দেখেছে? হ্যাঁ, অন্য ডাক্তাররাও দেখেছে। যে ভাইয়া জয়েন করে তার আগে 2 জন ছিল, তার আগে 2 জনে একজন দেখেছিল, এরকম দেখেছিল। এবং উনি 2 বার দেখেছিল, 2 বারই যে 2টা পেশেন্ট দেখেছে, 2টা পেশেন্টই মারা যায়। এবং আপনি বলছিলেন যে 2টো পেশেন্টেরই অবস্থা ধীরে ধীরে ভালো হওয়ার চান্স ছিল আর কি, ভালো হওয়ার চান্স ছিল। হ্যাঁ, যদিও কিছু বলা যায় না, কিন্তু মানে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে একই সাথে যখন ওইটা দেখা যায়, ঠিক সেই মুহূর্তে কোন, আচ্ছা এটা কি এরকম যে ধোঁয়াটা যে পেশেন্টের বেডের কাছে যায় সেই পেশেন্টের কিছু একটা হয়? জি হ্যাঁ, ওকে, তাহলে তো জিনিসটা আরো ক্লিয়ার হয়ে গেল, যে ব্যাপারটা মানে ধোঁয়া দিয়ে শুরু হলেও জিনিসটা অনেক ক্লিয়ার। এটা কিন্তু রাসেল ভাই আসলে কোনো ভৌতিক ব্যাপার না, যে আমি বুঝতে পেরেছি সেটা, কিন্তু জিনিসটা অনেক অদ্ভুত। হ্যাঁ, মানে সবচেয়ে অদ্ভুত কি আমার কাছে মনে হয় জানেন, সেটা হচ্ছে যে জিনিসটা যে কি কারণে ঘটছে তা আমরা জানি না, আসলে এখান থেকে বলাটাও সেটা সম্ভব না। বাট একটা মানুষ মারা যাবার আগে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে সেই মানে যিনি হচ্ছে প্রত্যক্ষদর্শী বা উইটনেস বলি আমি যেটাকে, তিনি মানে যিনি ওই জিনিসটা, যিনি মৃত্যু এবং মৃত্যুর আগের মুহূর্তের ওই ধোয়ার যে কুণ্ডলিটা, দুটো এক জিনিস একসাথে মানে দেখছেন। যিনি মারা যাচ্ছেন তিনি হয়তো অনেক কিছু বুঝতে পারছেন না, যারা বাইরে আছেন তারাও বুঝতে পারছেন না, কিন্তু যিনি ওখানে ডিউটিতে আছেন এবং যিনি দুটো জিনিস একসঙ্গে দেখেন, যে একটা জিনিস ঘটলো, তার ফলাফল অনুযায়ী তারপরে হচ্ছে জিনিসটা এটা ঘটলো, এটা খুব অদ্ভুত ব্যাপার। এবং এরকম মোটামুটি আপনার কাছে মনে হয় কয়জনের ক্ষেত্রে এরকম ঘটেছে হসপিটালে? এরকম 5 থেকে 7 জন। 5 থেকে 7 জনের ক্ষেত্রে, তার মানে এটা একটা মানে রেগুলার একটা ব্যাপার। এবং আমার মনে হয় যে আশা করছি আপনাদের অনেকেরই এই ব্যাপারটা মানে খুব অদ্ভুত লাগবে। এবং আমি যদি মনে করি, মানে আমার মনে হয় যে এটা, আপনি ডাক্তার, অনেক মন শক্ত থাকতে হয়, অনেক কঠিন জিনিস দেখতে হয়, তারপরেও আইসিইউতে এইরকম ধরনের ঘটনা দেখলে নিশ্চয়ই আপনারও বুক কেঁপে উঠবে, রাইট? তা অবশ্যই। আমার তাই মনে হয় যে অনেক সময় ডক্টরদের যে সমস্ত স্টোরি থাকে, সেই সমস্ত স্টোরিগুলো সাধারণত থাকে আমাদের লিসনারদের জন্য, এবং আমাদের লিসনাররা সেগুলো শুনে শিহরিত হয়। আমার মনে হয় এই ডক্টরদের এই স্টোরিটা অনেক ডক্টরদের জন্য যারা আইসিইউতে ডিউটি করেন, এবং তাদেরও হঠাৎ করে হয়তো কোনো একটা মনের ভুলে বা কোনো একটা মানে নিজের অজান্তেই হয়তো হঠাৎ করে দেয়ালে বা কোনো এক জায়গায় হয়তো কোনো একটা সময় শ্যাডো খুঁজে ফেলতেও পারেন এবং দেখেও ফেলতে পারেন সেরকম কিছু একটা। আর যদি হয় সেরকম কিছু ঘটনা, যদি এরকম কোনো কিছু সত্যি আপনার সাথে ঘটে, অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে boothfm@redopurti.fm, তোমার বিজ্ঞাপন। ওকে, ফাইন, আমরা একটু একটা ঘটনায় যাব। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি এসেছেন, জয়েন করেছেন, তিনি ঈদের ছুটিতে বাড়ি এসেছেন। বেসিক্যালি তিনি থাকেন দেশের বাইরে। তিনি কোথায় থাকেন, তার নাম কি, সেটা আমরা শুনে নেব। এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন আমাদেরকে। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ মিসিন ভাই, ধন্যবাদ রেডিও ফুর্তি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার নাম মুনির, আমার দেশের বাড়ি বরিশালে, আমি দেশের বাইরে থাকি, আমি দুবাইতে থাকি। দুবাইতে থাকেন, ওকে, ফাইন। তিনি যে ঘটনাটা বলবেন, মনিরের কথা বলছি আর কি, মনির ভাই যে ঘটনাটা বলবেন, আমার তো ইচ্ছা করে যে দুবাই কেন, শুধু সমস্ত পৃথিবীতে যেখানে বাঙালিরা ছড়িয়ে ছিটে আছেন সবাইকে ইনভাইট করি বুথ এফএম-এ। এবং আমরা আশা করছি যে মানে কেউ না কেউ, আমরা তো নিজেরা টিকিট কেটে দিতে পারছি না, নিজেরা এসব ঘটনা বলে যাবেন। আশা করি যখনই দেশে আসবেন প্লিজ আমাদের একটু নক করবেন। আপনারা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, অনেক বেশি ইম্পর্টেন্ট, বুথ এফএম-এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। চিন্তা করা যায় যে একটা দেশে, বাইরের একটা দেশে বসে আপনারা বুথ এফএম শুনছেন,
এটা ভাবা যায় না, মানে অনেক ব্যাপারটা অন্যরকম। যাই হোক, তো উনি যে ঘটনাটা বলবেন সেটা একটা জিন রিলেটেড ঘটনা। ঘটনাটা আমি বলবো না যে একেবারে নতুন, কিন্তু ওনার মানে প্রেজেন্টেশন প্লাস সবকিছু এবং ওনার মানে ঘটনার প্রেক্ষাপট একটু আলাদা। চলুন আমরা শুনি ঘটনাটা। এটা আমার ঘটনাটা সত্য ঘটনা, এবং এটা আমার ফ্যামিলির, আমার মেজো ভাইয়া, ওনার নাম মাসুদ পারভেজ। ওনার জীবনের ঘটনা, যেটার সাথে আমি অতপ্রতভাবে জড়িত ছিলাম। আমার বয়স যদিও কম ছিল, বাট স্পষ্ট আমার যে জিনিসটা মনে আছে সেটা হলো, আমরা গ্রামে থাকতাম তখন, বরিশাল জেলার কর্ণকাঠি গ্রামে আমাদের গ্রামের বাড়ি। তো আমরা গ্রামে থাকতাম, তখন মেজো ভাইয়া আমার উনি একটা করলো যে গ্রামের লোকদেরকে উনি বিসিআর এনে দেখাবেন, ফিল্ম দেখাবেন। তো ফ্রেন্ড সার্কেল, তার সিনিয়র বড় ভাইরা বললো ঠিক আছে তুমি টাকা নাও, তুমি এটা অ্যারেঞ্জ করো। ভালো কথা, ভাইয়া টাকা উঠে ওইটা অ্যারেঞ্জ করবে, এরকম একটা সিচুয়েশন। তো আপনারা তো জানেন যে গ্রামে 89-এর যদি ঘটনা হয় তখন মানে আধুনিক কোনো কিছু থাকার কথা না। সেখানে আমরা যখন গ্রাম থেকে শহরে আসতাম নৌকা ছিল। তো ভাইয়া 2টার দিকে নৌকায় চড়ে দপদপিয়া ফেরিঘাট নামে একটা জায়গায় এসে নামলো। ওখান থেকে উনি বাসে করে মেন শহরে গেল। তো ওদিন একটু আবহাওয়া খারাপ ছিল, বৃষ্টি ছিল। তো উনি সামহাও জিনিস অ্যারেঞ্জ করতে পারে নাই, বা দেখা গেছে ওটার সাথে যে আনুষঙ্গিক যন্ত্রপাতি এগুলা নিয়ে আসতে গেলে অত রাত্রে সম্ভব না। তো উনি এটা নিল না, আর আনলো না। ওই নৌকায় করে উনি ওই দপদপিয়া ফেরিঘাট থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তো আপনারা জানেন যে যখন নৌকা সারে ঘাট থেকে একটা উদ্দেশ্যে, তখন সিঙ্গেল প্যাসেঞ্জার থাকে। যখন বাজার থেকে বা একটা বন্দর থেকে ফিরে আসে, সেখান থেকে অনেক মানুষ বাজার করে। তো এই নামিয়ে দিতে দিতে অনেক সময় লাগে। তো যখন আমাদের বাড়ির ঘাটে আসলো, এটা অনেক রাত্র ছিল তখন। আর বর্ষাকালের রাত্র তো আপনি 10:30, 11টার রাত্র তো গভীর রাত্র, অনেক রাত্রি। তো আমার ভাইয়া হয়েছে কি, উনি ঠান্ডার মধ্যে ঘুমিয়ে পড়ছে। আর মাঝি ছিল, মাঝির নামটা আমি উল্লেখ করি, ওনার নাম ছিল বাঘা মাঝি। তো ওই ভদ্রলোক মনে করছে কি যে কেউ নাই, সবাইকে নামাই দিছি, বাট ভিতরে কেউ ঘুমিয়ে আছে, উনি এটা কল্পনাই করে নেই। তো উনি নৌকা বেঁধে বাড়ি চলে গেছে। তো আনুমানিক রাত 1টা 2টার দিকে আমার ভাই তো ঘুমে নৌকার ভিতরে ছাউনি আছে। তো উনি হঠাৎ করে টের পেলো যে ওনার নৌকার উপরে কিছু পড়তেছে, আধলা টাইপের কিছু, ইটের অর্ধেকটা এরকম পড়তেছে, কিছু পানিতে পড়তেছে। তো ভাইয়া প্রচন্ড সাহসী ছিল, এখনো উনি প্রচন্ড সাহসী, এবং উনি জেদি মানুষ আসলে। সরি, আসলে আমি আমার ভাইয়ার ব্যাপারে অনেক কিছু বলতেছি, আমি ওনার ছোট ভাই, আশা করি ক্ষমা করবেন। তো যাই হোক, তো উনি বের হয়ে নৌকা থেকে বের হলেন। নৌকা থেকে বের হয়ে উনি দেখলেন যে নৌকাটা পানির মধ্যে, নদীর তীরে না। তো উনি ইসের দিকে, তীরের দিকে যখন মুখ করলেন, দেখলেন যে কালো একটা বিশাল দেহের একজন মানুষ ওইখানে নদীর দিকে তাকানো, এবং তার হাতে ইটা, ওইটা পানিতে মারতেছে, নৌকার দিকে মারতেছে। তো উনি ভয় পান নাই, যে উনি মনে করলো যে না, আমার নৌকার ভিতরে থাকলে সেফ না, আমি বের হব। বের হয় উনি, ওনার হাতে স্যান্ডেল ছিল, চামড়ার স্যান্ডেল ছিল, ওইটা দিতেছিল। বাট উনি দেখতেছে যে পিছন থেকে ওনাকে কেউ পুশ করতেছে নদীতে, পানির দিকে নেওয়ার জন্য, গভীর পানির দিকে নেওয়ার জন্য। তো এটা উনি পারে নাই, সামহাও উনি ওইটাকে ক্রস করে ওই লোকের ওই ভূত টাইপের কিছু, মানে বিশাল দেহের অধিকারী, অনেক লম্বা লম্বা পশম, এবং শরীর অনেক বিশাল আকারের। তো উনি ওইটা দেখে ওইটার পাশ কাটায় উনি আসতেছিল। পাশে ছিল একটা বিশাল বড় তাল গাছ, একটা বাজার আছে আমাদের গ্রামের বাড়িতে, বাজারটার পাশে। তো আপনি তো জানেন যে গ্রামে বাজারের লোকজন অনেক রাত পর্যন্ত সজাগ থাকে। আর এই ভূত প্রেত বাতি দেখলে বা লেম কপি দেখলে সেখানে থাকে না, আসে না। তো বাজারটা যখন ক্রস করলেন, তিনি কোনো কিছু অনুভব করে নাই, ওনার আগে পিছু কিছু নাই, কোনো বাতাস কিছু না। তো বাজারের পরে একটা কালভার্ট আছে, কালভার্টের পাশে একটা জঙ্গলের মধ্যে ছিল একটা বাড়ির পিছন। ওখানে আসার পর উনি দেখলো যে ওনার সামনে একটা বিশাল বড় কি বলে বিড়াল অত বড় হওয়ার কথা না। তো ভাইয়া তারপরও অতটা ভয় পায় নাই, কারণ উনি খুব সাহসী মানুষ। উনি হাঁটতেছে, বিড়াল সামনে হাঁটতেছে, উনি হাঁটতেছে, বিড়াল হাঁটতেছে। উনি ওই বিড়ালটাকে তার জঙ্গলের ভিতরে ঢুকলো, উনি আবার হাঁটতেছে। হাইটা আমার বাবার এক বন্ধু আছে আমার, একদম নদীর সাথে ঘেঁষা ঘর ওনার। উনি সারা রাত্র প্রায় সজাগ থাকেন। তো পায়ের আওয়াজ পেয়ে উনি জিজ্ঞেস করলেন, এই কে? তো আমার মেজো ভাই বলতেছে, আমি মাসুদ। তুই এত রাত্রে কোথায় গেছিলি?
কোথা থেকে ফিরছোস? তো উনি আর জবাব দেয় নাই, উনি খুব দ্রুত হাঁটতেছে। সামনে গেলে আমার এক ওই যে কি বলে খেজুর গাছ কাটে রস রস যে বানায়, ওই ওনার গাছ করে দিতেছিল, ভাড়া দিতেছিল। তো ওই লোকও চাদর মুড়ি দিয়ে গাছ করে দিতেছিল। তখন লোকের আওয়াজ পেয়ে বলছে, কে এখানে কে? তো বললাম, আমি মাসুদ। কোন মাসুদ? আমি খানবাড়ির মাসুদ। তো উনি জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি এত রাত্রে কোথায় ছিলা, কোথা থেকে আসলে? কোনো জবাব না দিয়ে হাঁটতেছে। তো নদীর পার থেকে আমাদের বাড়ি একটা বাড়ির পরে, তো আমাদের বাড়ি আর নদীর পার এর মাঝখানে একটা জঙ্গল আছে। যখন উনি জঙ্গলটা মানে ক্রস করতেছে, তো তখন দেখলো একটা কাঠবিড়ালি টাইপের কিছু। সেটাও কাঠবিড়ালির চাইতে কাঠবিড়ালির লেজটা অনেক বড় হয়, সেটা আমরা স্বাভাবিক জানি, কিন্তু কাঠবিড়ালি অনেক বড়, লেজটা অনেক বড়। তো উনি অনেক চেষ্টা করতেছে যে আরে আমার ডিস্টার্ব করতেছে, পথের মধ্যে আটকে দিচ্ছে। উনি ভয় পেতেছে না, আমি জানি না কি জন্য, উনি অনেক অনেক সাহসী। তো ওইটার লেজ ধরার উনি চেষ্টা করতেছে যে আমি একটা আছাড় দেবো একে, আমাকে ডিস্টার্ব করতেছে বারবার। তো উনি আর পারে না, এই 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 খেলতেছে ওনার সামনে পিছে, এই বামে ডানে। তো এর মধ্যে উনি বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে পৌঁছে ওনার এক ফ্রেন্ড ছিল আমাদের বাড়িতে, ওনার বাড়ি ভোলা, ওনার নাম সিদ্দিক ভাই। তো নক করার সাথে সাথে উনি দরজা খুললো। আরে মাসুদ ভাই, আপনি এত রাত্রে কোথা থেকে আসলেন? আপনি তো বরিশাল গেছেন, মানে শহরে গেলেন, এখন এত রাত্রে কোথা থেকে আসছেন? বলছে, ভাই আমি আসছি, নৌকায় ঘুমিয়ে পড়ছিলাম, তো আমার আসলে খেয়াল ছিল যে রাত্র কয়টা বাজে। বলছে, রাত্র 3টা বাজে, আপনি এখন ফিরছেন, ঘুমাই থাকতেন, অসুবিধা কি? তো ওনাকে আর কোনো হিস্ট্রি সে বলেনি। ক্ষুধা লাগছিল প্রচন্ড, ওই আমার আম্মা হাঁস রান্না করছিল, রুটি পিঠা, উনি খুব মজা করে ওইটা খাইছে, রাত্রে খাইয়ে ঘুমিয়ে পড়ছে। ঘটনাটা আমরা জানি হলো পরের দিন। আমি ঘরের সবাই ছোট, আমার 4 ভাই 2 বোনের মধ্যে। তো দেখতেছি আমার মেজো ভাই পেটের ব্যথায় খুব মানে কাতরাচ্ছে। কখন এটা? এটা পরের দিন মাগরিবের পর। মাগরিবের পরে। সারাদিন কোনো কিছু সমস্যা হয়নি? কোনো সমস্যা নাই, সে তার নিজের মতো চলছে ফিরছে। হঠাৎ করে এই সন্ধ্যার দিকে উনি খুব মানে পেটের ব্যথায় করতেছে। তো ওই 8টা 8:30টার দিকে সম্ভবত আমার আব্বু আসছে অফিস থেকে। তো আব্বু জানে যে উনি এরকম টাকা অ্যারেঞ্জ করে শহরে গেছে, এই বিসিআর আনবে, এই সেই। তো আব্বু ভীষণ রাগ করছে যে তুমি স্কুল রেখা, কলেজ রেখা তুমি এইগুলো করে বেড়াবা, যাও, আমার ঘরে কোনো কান্নাকাটি নেই, বেরোও তুমি এখনই। তো ওইটা ভাইয়ার একটু লাগছে যে আমি পেটে ব্যথা আমার, আর আমার আব্বু আমার সে মানে কোনো পথ বাতলাইতেছে না, অথচ আমার ইয়া করতেছে। উনি ঘর থেকে বের হয়ে গেছে। তো অনেকক্ষণ পরে, আধা ঘন্টা পরে আম্মু বলতেছে, উনি দেখো তো ও কই, ওরে ডাইকে নিয়ে আসো, কিছু খায় নাই, আর পেট ব্যথা। তো পেট ব্যথা তো এমনিতে সারবে না, কোনো ট্রিটমেন্ট করতে হবে। তো আমি আর আমার বন্ধুর ভিতরে যে ছোট পারবিন আপু, আমরা ওখানে যাই। আমাদের বাড়ির পাশে একটা রাস্তা আছে এই নদীর পাড়ে যাওয়ার জন্য। তো ওই রাস্তায় গিয়ে উনি বসে আছে, বসে বসে একলা একলা গান গাইতেছে। তো আশ্চর্যের বিষয় রাসেল ভাই, যেই গান আমি কখনোই আজকে পর্যন্ত আমি মেজো ভাইকে কোনোদিন গান গাইতে শুনি না, এবং কোন গান সে যে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত পারে, এটা অলৌকিক বিষয়, আমার ধারণা ছিল না। সে একটা গান গাইতেছে, মানে এত সুন্দর করে, আপনি কোনো সুরটু সব ঠিক আছে, হ্যাঁ, মানে এত সুন্দর ভাবে আমি আশ্চর্য হয়ে গেছি। ছোট মানুষ ছিলাম যদিও, কিন্তু আমার কানে বাজতেছে কি, তখনই আমার জিনিসটা আশ্চর্য মনে হয়েছে, কিছু একটা হইতেছে এখানে। তো আমি গেছি করেই সে আমাকে বললো, আরে ভাইয়া তুমি এখানে কেন? রাত এই দুপুর এখন 11টা 11:30 বাজে, তুমি স্কুলে যাবো না? জলদি স্কুলে যাও, আম্মু কিন্তু মারবে। তখন আমি ভয় পেয়ে গেছি যে কি ব্যাপার, রাতের বেলায় কেন? রাত বাজে এখন 11টা, 10টা 11টা, এখন উনি কেন স্কুলের কথা বলবে? সেই আমার আপুকেও সেটাই বলতেছে, কি ব্যাপার, তোমার প্রাইভেট আছে, তুমি স্কুলে যাও না, এখানে আসছো 2 জন, যাও জলদি ঘরে যাও, আম্মু কিন্তু মারবে। আমি বলছি, ভাইয়া তুমি বাড়িতে চলো, আম্মু মানে আমাদের পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য। তো এইভাবে 1-2 করে করে মানুষ শুনতেছে আর বের হইতেছে। তো আমার একটা কাজিন আছে জলিল ভাই নাম, তো উনি গিয়া, উনি অনেক সিনিয়র, উনি গিয়ে খুব ধাবার দিল, এই তুই এখানে কি করতেছিস, ফাইজলামি শুরু করছো না, চল বাড়িতে চল, আম্মা তোর জন্য বসে আছে। উনি উইঠা উনি একটা ধাওয়া দিল। ধাওয়া মানে কি, সেটা মনে করেন 120-30 কিলোমিটার বেগে। উনি মানে হতাশ হয়ে গেছে যে এই ছেলে এত শক্তি কোথায় পাইল। উনি আবার ওইখানে বসে। তো যেই ওনার একটু ধাবার দিয়ে কথা বলে, তার সাথে উনি এরকম ব্যবহার করে। একটা জিনিস আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করলাম, যে উনি এতগুলো যে কথা বলতেছে, যা কিছু করতেছে না, চোখ বন্ধ। সবচেয়ে এখন পর্যন্ত আশ্চর্যের বিষয় যেটা, তো একটা সময় উনি দেখলো যে অনেক ভিড় হয়ে গেছে, সবাই সেরকম ধাবার দিতেছে, চলো বাড়িতে চলো, তুমি এখানে কি করতেছো, এইগুলো কি গান গাইতেছো। তো উনি ওইখান থেকে উঠা, তখন ছিল সম্ভবত চৈত্র মাস, ওই
ধানের যে ছিল, জমি ছিল, ধান ছিল না, জমিতে পানি ছিল না, ফাইটা একদম চৌচির হয়ে গেছে, এরকম একটা ক্ষেত আর কি আমাদের বাড়ির সামনে। উনি ওই চরের মাঝখানে গিয়ে দাঁড়াইছে। ওইখানে গিয়া সে এলো হেলিকপ্টার উইংস যেরকম হাত দুটো দুদিকে প্রসারিত করে উনি দাঁড়িয়ে গেছে। এখন আমাদেরকে সবাইকে বলতেছে যে তোমরা সার্কেল করো, আমার পাশে কেউ আসবা না। তো সে 100 মিটার্স এর একটা সার্কেল হইলো, পিছন দিকে না। উনি যেটা বলছে হাতের ইশারা, এই ডান হাত বাম হাতের পিছনে কেউ যাইতে পারবে না। রাসেলের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো তার চোখ বন্ধ। এই 100 মিটার, আমি বললাম মেপে তো দেখি নাই, এটা একটা আন্দাজ। 100 মিটার্স এর এই তার ডান হাত বাম হাতের সামনের দিক থেকে যদি কেউ এক চুল পরিমাণ হেলে তার নাম সে বলে দিচ্ছে, তার চোখ কিন্তু বন্ধ। আস্তে আস্তে জিনিসটা আমাদের কাছে খুব ভয়ানক মনে হইতেছে, মানুষজন জড়ো হইতেছে, কি করা যায় কি করা যায় কি করা যায়, বাট কোনো কিছুতে কিছু হইতেছে না, এবং আস্তে আস্তে আরো ভয়ানক হইতেছে। তো সবাই তার ফ্রেন্ড সার্কেল চিন্তা করলো ফাইজলামি শুরু করছে। পরে আমরা মানে পাজা কোলে করে জবরদস্তি করে নিয়ে যাবো ঘরের মধ্যে। তো একবার চেষ্টাও করলো, বাট সেটা করতে পারেনি। তার শক্তি মনে হয় 10%, মানে 10 জনের মতো দ্বিগুণ হয়ে গেছে, 10 জনের মতো শক্তি সে একা পাইতেছে, এরকম অবস্থা। ওনাকে ধরলো, মানে মাসির মতো ছিটে গেল সব লোক। তো এভাবে করতে করতে আমার আম্মা শুনছে, আমার আম্মা শুই না দৌড়ে আসছে, আসে দেখে যে না, অবস্থা খুব খারাপ। আম্মা তো কান্নাকাটি করতেছে, এর ভিতরে তো মানে শত শত লোক। এটা মানে আমি তখন তো এরকম আধুনিক যুগ ছিল না যে আমরা ভিডিও ছিল না বা ক্যামেরা ছিল না, অনেক লোকই লোকারণ্য। তো আমার আম্মা এখানে যাওয়ার সাথে সে বুঝে ফেলাইছে, সে বলতেছে মা আপনি এখানে আসেন। সে আম্মাকে নিয়ে তার ডান হাতের নিচে, আমার আম্মা একটু শর্ট, তো ডান হাতের নিচে দাঁড় করে রাখছে। তো আম্মা তো অনেক দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু কোনো কিছু হইতেছে না। সব মানুষ এখন টেনশনে পড়ে গেছে যে কি করা যায়, এর যে অবস্থা। তারপর আমরা হ্যাজার্ড লাইট যেটা বলে গ্রামের বাড়িতে যে পাম্প দিয়ে একটা জ্বালায়, ওইটা নিয়ে আসা হয়েছে। পুরা মানে মাঠ এখন আলোকিত, মাঝখানে উনি দাঁড়ানো, এরকম উইংস হাত রাখা, মানে এই পেরা। তো যে পাখার মতো, মানে প্লেনের ডানার মতো। এবং সেটা 1-2 মিনিট না, 10 মিনিট না, ঘন্টার পর ঘন্টা, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা এরকমের। একটা বার সে হাতটা নিচে নামাইলো না বা কোথাও হিলাইলো না। তো এখন আম্মা খুব টেনশনে পড়ে গেছে, সবাইকেই মানে দূর থেকে ইশারা করতেছে যে তোমরা এটা করো সেইটা করো, কিন্তু কেউই জায়গা থেকে হিলতে পারতেছে না। যেই হেলতেছে তাকেই উনি নাম বলতেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ওনার চোখ কিন্তু বন্ধ। একবার চেষ্টা করলো পিছন থেকে 4-5 জন গিয়ে একটা গামছা দিয়ে ওনার চোখ বেঁধে ওনাকে ফেলে দেবে, এরকম একটা। যখনই যে কয়েকজন লোক পিছনে গেছে নাম বলে দিয়েছে, তোমরা যদি বাঁচতে চাও আমার পিছন থেকে সরো। তো তারা ভয় পেয়ে গেছে। সত্যি কথা, একবার ধরতে গিয়ে যে শক্তি তার ভিতরে দেখছে, এখানে 5-10 জন মানুষ কিছু না। তো এক লোক বললো কি হুজুর টাইপের, যে দেখো স্টেট ব্যাক, সে যেখানে দাঁড়ানো আছে স্টেট ব্যাক, অনেক দূর থেকে তোমার ট্রাই করো যদি পারো। তো করলো কি অনেক দূর থেকে এটা ট্রাই করলো এবং ওনারা পারলো। ওনাকে মাটিতে শোয়াই দিল এবং 8-10 জন ওনাকে হাত পা বাইধা, মানে উনি খুব বলতেছে একবার আমার ছাইরে দেখ, আমি কি করি দেখ, মানে এত শক্তি কোথায় পাইছে আল্লাহ ভালো জানে। ওনার চোখ অনেক বড় হয়ে গেছে, লাল হয়ে গেছে। তো যাই হোক, ওনাকে বাইধা বাড়িতে নিয়ে আসা হয়েছে। তো আমার এক রিলেটিভ আছে, ওনার নাম হলো খলিল মাস্টার। উনি এই ব্যাপারে খুব পারদর্শী, এই মানে ভূত জিন উনি ছাড়া এই ব্যাপারে উনি খুব অভিজ্ঞ। তো ওনাকে খবর দেওয়া হলো, উনি আসছে। উনি আসার পরে দেখছে যে ওই ভাইয়ের হাত পা বাঁধা, মাটিতে শোয়ানো বগলার উপরে। তো উনি এসে বলতেছে যে উনি কি একটা সুতা করলো 5-7টা, ওইটা ওনার চুলে বাঁধলো। বাঁধার পরে বললো যে ওকে ছেড়ে দাও। না, সবাই বলতেছে না, 10 জনে ধরে রাখতে পারি না, আপনি ওর বাঁধন খুলতে বলতেছেন। আরে আমি বলছি খোলো তোমরা। তো সে করলো কি, বাঁধন খোলার পর উনি আয়সা বসছে। কিন্তু এই হুজুর বা ফকির যাই বলেন, ওনাকে দেখার পরে ওনার দেখলাম যে কোনো নাই, শক্তি বলতে কিছু নাই, বাট ওনার চোখ মুখ বলতেছে যে যদি পারে এখন গিলা খাইবে, এমন একটা মানে যাই হোক, উনি দরজার সামনে বসাইলো, একটা ওই যে ধান কাটার কাঁচি আছে, ওইটা দিয়ে একটা দিল, কুণ্ডলি দিল, ওইটার মাঝখানে বসাইলো। বসানোর পরে তো আমরা ভয় পাইতেছি, আল্লাহ কার দিকে যায়, কারে ধরবে না কি মারবে। তো আব্বু বলতেছে দেখেন এটা কিন্তু রিস্কের বিষয়, আমরা কিন্তু অনেক ঝামেলা করে ওরে এই ঘরের মধ্যে নিয়ে আসছি বাইরে,
আপনি কিন্তু বলছে না এখন সমস্যা নেই, এখন আমি দেখতেছি। তো এজ এ পেশেন্ট হিসেবে আমার ভাইয়ের সাথে উনি কথা বলতেছি, কথাগুলো এরকম ছিল যে তুই কে, তো উনি নাম বললো যে তুই তো পেতনি। বলছে আমি পেতনি। তা তুইও পেতনি, এটাও তো কালো, এর সাথে তুই কেন আসছো? আর সুন্দর ছেলে দেখো না দুনিয়ায়? বলছে না, ওরে আমার ভালো লাগছে। তো ভালো লাগলে হইবে, ও তো মানুষ। আর তুই পেতনি, তুই ভূত, তুই শয়তান, তুই ওর সাথে কেন আসছো? তোর জাতির কেউ খুঁজে নিতি। বলছে না, আমার ওরে ভালো লাগছে, আমি কোথাও যাবো না। বলছে না, যাইতে তো তোর হবেই, তুই কখন যাইতে চাও সেটা বল। তোর ওয়ে আছে দুইটা, তোর যাইতে হবে মাস্ট, সেটা এই গ্রাম থেকে এই ডিস্ট্রিক্ট জেলা থেকে তোর যাইতে হবে। আর নয়তো তোকে আমি সামহাউ যে একটা কি বলে বোতল বা ডিব্বার মধ্যে আটকাই রাখবে মাটির মধ্যে। তো ভয় পেয়ে গেছে, ও ভয় পেয়ে গেছে যে না, আমি বন্দী হব না। এর মাঝখানে অনেক ঘটনা আছে, অনেক পিড়ে করার পরে উনি রাজি হলো যে আমি যাব, কিন্তু আমার যাওয়ার সময় কিছু জিনিস দিতে হবে আমার। বলছে তোমার কি দিতে হবে? বলতেছে আমি কিছু ভাঙে চুরে নিয়ে যাব, কারণ আমি অনেক যে তুলছে তোর জন্য আমি পারতেছি না, এটা আমাকে করতে হবে। তো আমি তখন উনি বললো যে ওই মাস্টার বললো যে ঠিক আছে, তোকে কি দিতে হবে? বলছে ভরা কলস দাও আর ঝাড়ু দাও, যা দাও আমি নেব। তো বলছে ঠিক আছে। তোকে আব্বুকে বললো যে দেখেন, যদি আপনি ভরা কলসি দেন ওকে, তাহলে তো ওর ক্ষতি হবে, ও মুখে এটা নিতে গেলে ওর দাঁত ভেঙে যেতে পারে, তার চেয়ে ঝাড়ু দেন, ঝাড়ু নিয়ে দেবে। আসলে আমি একটা কথা বলি এখানে, যে এইটা অলৌকিক ব্যাপার, যারা এটা না দেখেছে তারা কোনোদিন বলতে পারবে না। আমি কিন্তু সত্যি কথা, আমার কিন্তু পশম দাঁড়িয়ে গেছে গায়ের। এবং আপনার চোখের সামনে ঘটনাগুলো ঘটছে, চোখের সামনে ঘটতেছে, মানে এটা ভৌতিক কিছু না, কিন্তু অলৌকিক অনেক জিনিস আমি দেখছি আমার জীবনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। যেটা দেখলাম আমি, এটা আমি কখনো কল্পনা করিনি। তো দেখতেছি, তো ওই নিয়ে বলছে যে আমার একটু সময় দেন, আমি জিনিসগুলো অ্যারেঞ্জ করতেছি। তো উনি বললো কি যে কিছু তাবিজ বানাইলো, বানাইয়া যতবার ওনার গায়ে স্পর্শ করে, যাবো না এরকম করতেছে। আবার একটা অন্য কিছু দেয়, যাবো এরকম আধা ঘন্টা পিড়ে হইতেছে। তো আব্বুকে বললো একটা ঝাড়ু নিয়ে আসেন। তা আমাদের পিছনে যে দরজাটা, পিছনের দরজা থেকে আমাদের চাপ কলের দূরত্ব হবে 25 মিটার। এটা ইন্টারেস্টিং পার্ট, সবচাইতে ভয়াবহ ব্যাপার। এটা 25 থেকে 30 মিটার দূর হবে। তো আমার মেজো ভাই যেখানে বসছে, ওনার সামনে ঝাড়ু রাখা, 1 হাত দূরে, মাঝখানে কুণ্ডলি, মানে একটা দাগ আছে, দাগের মাঝখানে উনি বসা। তো ওই মাস্টার সাহেব একটা কথা বলছে যে এই মুহূর্ত থেকে নেক্সট হাফ অ্যান আওয়ার 30 মিনিটস মিনিমাম এই ঘরের, এই বাড়ির কোনো লোক ইভেন টয়লেটেও যাবে না। যদি কেউ যায় সেটা তার রিস্ক, তার যদি কোনো ক্ষতি হয় তার জন্য আমি দায়ী না, আমার উপরে কোনো ব্লেম করতে পারবে না। তো উনি একথা বলার পরে সবাই একটু, মানে পরিবেশটা এমন হয়ে গেছে যে ভৌতিক একটা পরিবেশ হয় না, যে থমথমে, কোনো মনে হইতেছে যে কোনো গাছের পাতা নড়তেছে না, এরকম একটা পরিবেশ। তো উনি বলার পরে আসলে সবাই এটা, আমাদের বাড়ির অন্তত, আমাদের ঘরের অন্তত সবাই এটা মাইনে গেছে। মাইনে যাওয়ার পরে একটু পরে সাডেনলি, ভাই এত গতিতে আমি বর্ণনা করতে পারবো না, সেই ভাষা আমি খুঁজে পাইতেছি না, ওই ঝাড়ুটা নিয়ে সে লাফ দিল। এখানে একটু কথা পড়লো লাফ দিয়ে, এই যে বললাম না 30 মিটারের মতো হবে আমাদের পিছনের দরজা থেকে চাপ কলটা, মিনিমাম 30। এবং 1 লাফে গেছে সেটা, 1 লাফে না, 1 মুহূর্তে, 1 সেকেন্ডেরও মনে হয় অনেক গুণ কম সময়, বুঝছেন, মানে ধুপ করে চলে গেছে একদম মুহূর্তের মধ্যে সে নাই। কিন্তু এর আগে একটা কথা বলছে যে আমি একটা গাছ ভেঙে চুরে নিয়ে যাবো বা কিছু একটা। তো বলছে ঠিক আছে, সামনে যে আমড়া গাছটা আছে, অনেক বড় একটা আমড়া গাছ, তো বলছে তুই এটা ঢাল নিয়ে যাইস। তো ঠিক আছে, আমি ঢাল নিয়ে যাব। তো লাভটা দেওয়ার পরে, এটা আমি পরের দিন সকালে যেটা শুনছি মানুষের কাছ থেকে, যে এত বেগে 200-300 কিলোমিটার বেগে টর্নেডো হলে যেরকম ঝড় বাতাস হয়, আমাদের ঘর থেকে দক্ষিণ হলো একবারই পরে নদী, এই নদীর পার পর্যন্ত একটা এলাকা জুড়ে এত জোরে টর্নেডো হইতেছিল। আশেপাশে লোক ছিল, অনেক মুরব্বীরা যারা ওই সময় উজু করার জন্য উঠছে বা বাথরুমে টয়লেটে গেছে, তারা বলছে যে তাদের জীবনে কখনো এরকমের টর্নেডো তারা বাতাস প্রবাহ দেখে নাই। তো যখন সে পড়ে গেল, ওই মাস্টার সাহেব বলছে যে আপনারা একটু বেরোবেন না, আমি যখন বলবো তখন বের হইবেন। তো 5-10 মিনিট পরে বললো যে এখন আপনারা বের হন, রোগীকে নিয়ে আসেন। তো আমরা সবাই গিয়ে দেখলাম যে উনি, বিশ্বাস করবেন, যদি আর 1-2 ইঞ্চি যদি ডানে উনি বামে যদি পড়তো,
তাহলে উনি শেষ, জায়গায় শেষ। কারণ টিউবওয়েলটা এমন একটা জায়গায় সোজা গেলে উনি টিউবওয়েলে আঘাত পায় এবং শেষ, জায়গায় শেষ হয়ে যায়। কিন্তু উনি টিউবওয়েলে লাগে না। উনি ওকে, ওই যে মাস্টারের এক শর্ত ছিল, তুমি যাবা, তুমি যা চাইতেছো আমি দেবো, কিন্তু আমার পেশেন্টের কোনো ক্ষতি করতে পারবা না। এটা মানাইতে ওনার অনেক কষ্ট হয়েছে। আমার যতটুকু মনে পড়ে, আমি দেখছি, আমার এখনো ভয় লাগতেছে। অনেক কষ্ট করে উনি এটা মানাইছে যে ক্ষতি করবে না, ঠিক আছে। তো যখন গিয়ে আমরা ওনাকে, ওই যে যারা উঠাইলো, কিন্তু বেহুশ, উঠাই নিয়ে আসলো, দেখলো কি একটা আমড়া গাছের সবচেয়ে বড় ডালটা, এটা মনে করেন যে 1/2 কিলোমিটার দূরে। পরের দিন যেটা দেখলো, তো ওইখান থেকে উঠে আনার পরে উনি তো বেহুশ, ওনাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করা হলো। তখন উনি এই ঘটনাটা বললো যে আমি আসলে নৌকা থেকে যখন ইট পড়ছিল, তখন এই যে ব্যথা পর্যন্ত, পেটে ব্যথা পর্যন্ত, এইটুকু উনি বলতে পারছে, বাট মাঝখানে কি হয়েছে বলতে পারে না। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এই ঘটনাটা, এবং ওনার বয়ের স্টাইলটা, উনি অনেক এক্সাইটেড ছিলেন এবং যে ঘটনাটা বলছেন ভেতর থেকে বললে যেটা হয় আর কি। যাই হোক, অনেকে SMS করছেন আমাদের। যাই হোক, আমি একটা ঘটনায় পড়ছি, ঘটনাটা আমাদের কাছে আমি জানি না, মানে জাস্ট পেয়েছি একজনের কাছ থেকে এবং সেভাবেই পড়ছি। এবং আমি আসলে সত্যি কথা বলতে কি যে আমার কাউকে জাজ করার ক্ষমতা তো আমাকে দেওয়া হয়নি, বাট এই ঘটনাটা একটু অন্যরকম লেগেছে বলে আমি পড়ছি। দেশের বাইরে থেকে ঘটনাটা এসছে, আমি পড়ি, ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমার নাম আফরিন। গত 4 বছর যাবৎ আপনাদের প্রোগ্রামের একজন নিয়মিত শ্রোতা। আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আছে, আপনাদের সাথে শেয়ার করবো করেও কখনো করা হয়নি। এবার সাহস করে লিখে ফেললাম। খুব ভয়ের কিছু না, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই সব ঘটনার পেছনে কারণ এখনো আমার কাছে অস্পষ্ট। ভালো লাগবে, পড়ে শোনাবেন। আমি আমার ফ্যামিলির সাথে ইতালিতে আছি ছোটবেলা থেকে। আমার বাবা কাজের সুবিধার জন্য বিভিন্ন শহর বদলাতে হচ্ছিল আমাদের, এবং শেষ পর্যন্ত বাবার কাজের জায়গা হওয়া থেকে খুব কাছের একটা এলাকাতে বাসা পেয়ে গেলাম। তবে বাসা নিয়ে সমস্যা ছিল না, সমস্যা ছিল এলাকাটাকে নিয়ে। চারিদিকে পাহাড়ে ঘেরা খুব ছোট এলাকা, এবং মূল শহর থেকে অন্যান্য শহরে যাওয়ার যে রাস্তা, তার মাঝখানে একটা স্টেশন বলা যায় এটাকে। বাড়িঘর বা মানুষজন খুব বেশি ছিল না, মাঝখান দিয়ে শুধু মেইন রাস্তা চলে গেছে, যার এক পাশে সারি সারি সব বাড়িগুলো এবং অন্য পাশে পরিত্যক্ত একটা হোটেল, একটা নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ি, আপেল বাগান এবং গ্রেভিয়ার্ড লাগানো একটা গির্জা। আমাদের বাসা ছিল ঠিক গির্জার সামনে। দুই দিকেই পাহাড় ছিল, তাই সূর্যের আলো আসলেও বাসার ভেতর আবছা অন্ধকার হয়ে থাকতো সবসময়। আমাদের বাসার নিচের তলায় বাসার মালিকের ভাই ইউসুফের কষায়ের দোকান ছিল, মানে কষাইখানা ছিল, তাই সে সবসময় সেখানেই থাকতো। আমরা বলতে গেলে এলাকার একদম শেষ মাথায়, এবং এলাকার একমাত্র বাস স্টপে যেতে হলে আমাদের বাসার সামনের যে ক্রসিং পার হয়ে তারপর অন্য পাশে দিয়ে যেতে হয়। যাই হোক, আমি মেইন শহরে হাই স্কুলের শেষ বর্ষে ভর্তি হলাম। এবং স্বাভাবিকভাবে বাস দিয়ে আসা যাওয়া করতে হবে প্রতিদিন সকাল দুপুর, এবং এই সাইড ওয়াক দিয়ে আমি আসতাম, এবং আপেল বাগান, পরিত্যক্ত বাড়ি, পরিত্যক্ত হোটেল আমার নজরে পড়তো না। এইসবের সামনে দিয়ে হেঁটে আসলেও আমার নজরে পড়তো না, কারণ কখনো অস্বাভাবিক বা ভৌতিক কিছু মাথায়ও আসেনি। স্কুল শেষ, কলেজে ভর্তি হয়েছি, সামার ভ্যাকেশন চলছে, বাসায় আছি। একদিন হঠাৎ বিকট শব্দ আমার জানালা দিয়ে দেখতে পেলাম। ইউসুফের দোকানের সামনে বিলবোর্ড, রাস্তার পাশে যে পাথরের দেয়ালে লাগানো, ওইখানে একটা গাড়ি ব্রেক ফেল করে ধাক্কা খেয়েছে। পুলিশ, অ্যাম্বুলেন্স মুহূর্তে চলে আসলো, গাড়ির দরজা কেটে উদ্ধার করলো ভেতরের মানুষকে, এবং সেটা ছিল একজন মহিলা এবং তার 5 বছরের মেয়ে। বাচ্চাটা অলরেডি মারা গেছে এবং মায়ের অবস্থা গুরুতর। যাই হোক, ওই মহিলা সুস্থ হওয়ার পর সবসময় সেই দেয়ালটার নিচে কিছু ফুল আর মোমবাতি জ্বালিয়ে রেখে যেত। আমার কলেজ শুরু হলো। সপ্তাহে 2 দিন বিকালে ক্লাসের কারণে আসতে আসতে সন্ধ্যা হয়ে যেত, এবং খুব ভোরে যেতে হতো বলে বেশ অন্ধকার থাকতো, এবং ভয় করতো না। তবে বাসার গেট থেকে বেরিয়েই যখন মোমবাতি জ্বলতে দেখতাম, একটু কেমন যেন গা ছমছম করতো। বাচ্চাটার জন্য খুব খারাপ লাগতো। মাঝে মাঝে মনে হতো বাচ্চা মেয়েটার আত্মা কি এখানে আছে, আমাকে দেখছে। আহারে, উইন্টার এসে গেল।
কলেজ থেকে আসতে আসতে চারিদিকে একেবারে অন্ধকার, রাস্তার ল্যাম্প পোস্ট ছিল, কিন্তু আপেল বাগানের শুরুতে যেটা ছিল সেটা ওটা কখনোই জ্বলতো না। কেন কে জানে। কিছুদিন পর আরেকটা অ্যাক্সিডেন্ট, তাও এই একই জায়গায়, আমার বাসার সামনে যে জেব্রা ক্রসিং, ওইটা পার হওয়া হচ্ছিল এলাকার একজন বুড়ো মহিলা গাড়ির সাথে ধাক্কা লেগে পড়ে গিয়েছে। আবার পুলিশ, অ্যাম্বুলেন্স, কিন্তু তারপর ওই বাড়ি বুড়ি মহিলার কি হয়েছিল কিছুই খবর পায়নি। কলেজের প্রথম বর্ষ শেষ করে আমি দ্বিতীয় বর্ষে, আর তখন থেকেই আমার সাথে শুরু হলো সব ঘটনা। একদিন কলেজ শেষ করে হেঁটে আসছি, যেহেতু উইন্টার তাই সন্ধ্যাতেই পুরোপুরি অন্ধকার। আপেল বাগানটা সেই বন্ধ, ল্যাম্প পোস্টটা পার হয়ে সামনে এগোচ্ছি, গিটার লাইট, আমাদের বাসা দেখা যাচ্ছে। হঠাৎ ঘাড়ে কিছু একটা স্পর্শ পেলাম, ভাবলাম বাতাস, কিন্তু উইন্টার জ্যাকেট পরা, ঘাড় তো পুরো ঢাকা, বাতাস লাগার চান্সই নেই। আর বাতাসের স্পর্শতে কেন মনে হলো কোনো ঠান্ডা হাতের স্পর্শ। চারিদিকে তাকিয়ে ভয় পেয়ে বসলো আমাকে, যা গত 2.5 বছরে একবারও হয়নি। একটা মানুষ